বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ওসমান হাদির বোনের হুঁশিয়ারি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপর হামলার ঘটনায় জড়িত মূল হামলাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে তার পরিবার। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে মূল হামলাকারীকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন সরকারকে সম্মান নিয়ে চলে যেতে হবে। এরপর জানাবো উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, যার মধ্যে একটি হচ্ছে গুম প্রতিরোধ ও প্রতিকার সংশোধন, 2 বাংলাদেশের হাওর জলাভূমি সংরক্ষণ এবং সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন একটি দূতাবাস স্থাপন করা। এদিকে মেস থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার, যা বলছে পুলিশ। রাজধানীর জিগাতলায় মেস থেকে উদ্ধার হওয়া এনসিপি নেত্রী জান্নাত আরা রুমি 30-এর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আজ তার মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন হাজারীবাগ থানার উপপরিদর্শক এসআই নাজমা বেগম। জানাবো জীবন নিয়ে শঙ্কায় বিএনপির সমর্থিত এমপি প্রার্থী থানায় জিডি। ঢাকা 15 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী যুবদলের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম খান নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। আজ রাজধানীর কাফরুল থানায় তিনি জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেছে কাফরুল থানার ওসি সাজ্জাদ হোসেন। তিনি বলেন, জিডির ঘটনায় তদন্ত চলছে। এবং সর্বশেষ জানাবো আবারও 3 খুনের মামলায় জামিন পেলেন চট্টগ্রামের সন্ত্রাসী সাজ্জাদ। চট্টগ্রামের সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ আরও 3টি খুনের মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। গত সপ্তাহে জামিননামা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়, তবে আরও বেশ কিছু মামলা থাকায় এখনই জামিনে মুক্তি পাচ্ছেন না তিনি। আজ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী সৈয়দ শাহ শরীফ বলেছেন, শেষ 3টি খুনের মামলাসহ মোট 60টি মামলায় জামিন পেয়েছেন সাজ্জাদ, তবে আরও মামলা থাকায় কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না সাজ্জাদ। বর্তমানে রাজশাহী কারাগারে থাকায় তার জামিননামা সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। আদালত সূত্র থেকে জানা গেছে, 60টি খুনের মামলার মধ্যে 4টি নগরের চানগাঁও থানায়, 3টি পাঁচলাইশ থানায় হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে খুনের অভিযোগ ও বিস্ফোরক আইনে সব মামলা করা হয়। এদিকে পুলিশ আবেদনের পরিপ্রেক্ষিতে সাজ্জাদ হোসেনকে চানগাঁও থানায় 2টি মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো অর্থাৎ শোন অ্যারেস্টের আদেশ দিয়েছে। তার স্ত্রী শারমিন তামান্নাকেও 2টি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, জুলাই অভ্যুত্থানে চট্টগ্রাম চানগাঁও থানায় বদরহাট এলাকায় ছাত্রলীগ, বর্তমানে নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের হামলায় ফজলে রাব্বি নিহত হয় এবং নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর বাড়ির সামনে সংঘর্ষের ঘটনায় গড়া 2টি মামলায় সাজ্জাদ ও তার স্ত্রীকে গ্রেপ্তার দেখাতে আদালত আদেশ দিয়েছে। পুলিশ আদালত সূত্র থেকে জানা যায়, সাজ্জাদ 10টি হত্যাসহ মোট 19টি মামলার আসামি। তার স্ত্রী একাধিক হত্যাসহ 8টি মামলার আসামি, কিন্তু সেখান থেকে তাকে 60টিতে জামিন দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে সাজ্জাদকেও ছেড়ে দেবে এবং আগামীতে একটি নতুন খুন খারাপির বাংলাদেশ আমরা দেখতে পাব। এটাই আমরা চেয়েছিলাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ওসমান হাদির বোনের হুঁশিয়ারি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপর হামলার ঘটনায় জড়িত মূল হামলাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে তার পরিবার। তারা হুঁশিয়ারি দিয়ে বলছে, নির্দিষ্ট সময়ের মধ্যে মূল হামলাকারীকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন সরকারকে সম্মান নিয়ে চলে যেতে দেয়া হবে না। আজ বিকেলে ঝালকাঠির নলসিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় ওসমানের শিক্ষা প্রতিষ্ঠান আয়োজিত এক আলোচনা সভার অনুষ্ঠানে তিনি সব কথা বলেছেন। অনুষ্ঠানে তার ভগ্নিপতি উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঝালকাঠি জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে অংশ নেন ওসমান হাদির বোন মাসুমা সুলতানা বিন হাদি এবং ভগ্নিপতি আমির হোসেন। ওসমানের বোন মাসুমা সুলতানা বিন হাদি বলেছেন, ওসমান শুধু ভারতের শত্রু নয়, ওসমান এই দেশে যারা সন্ত্রাসী চাঁদাবাজি করে লুটতারাজি করে তাদেরও শত্রু। লড়াই অব্যাহত রাখার কথা জানেন তিনি। বলেছেন, ভারত আমাদের কোনোদিনও বন্ধু ভাবে না। তাই ইনসাফের রাষ্ট্র সেদিন কায়েম হবে যেদিন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে। এছাড়াও কোনো কিছুর বিনিময়ে ভারতের আধিপত্যবাদ শেষ হবে না। আমাদের লড়াই থামবে না, এই লড়াই চলমান থাকবে। ওসমান হাদি যদি মারাও যায়, আমরা এই লড়াই সংগ্রাম অব্যাহত রাখব। এ অবস্থায় তিনি বলেছেন, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের অভ্যন্তরে কোনোভাবেই হতে দেয়া হবে না, এটি আমরা রুখে দেব। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, তিনি যেন শরীফ ওসমান হাদির ব্যাপারটি নিয়ে আরও বেশি সিরিয়াসলি কাজ করে, কারণ তিনি যেভাবে কাজ করছেন এটা কখনোই ভালো কোনো সিস্টেম হতে পারে না। এখনো এই খুনিকে আটক করা যায়নি। উপদেষ্টা পরিষদের বৈঠকে 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের মাধ্যমে সরকার 3টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়েছিল এবং সরকার এই কারণে এই বিষয়গুলোকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে মোট 3টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছে বলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। বৈঠকের বিষয়গুলো তুলে ধরা হলো: 1. গুম প্রতিরোধ ও প্রতিকার সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। 2. বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত অনুমোদন চূড়ান্ত করেছে সরকার। 3. বৈঠকে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন একটি দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। স্বাধীনতা পরবর্তী সময় থেকে সুইজারল্যান্ডের জেনেভাতে বাংলাদেশের পার্মানেন্ট মিশন রয়েছে। বার্নে বিশ্বের বেশিরভাগ দেশেই দূতাবাস থাকা সত্ত্বেও বাংলাদেশে দূতাবাস না থাকায় জেনেভার পার্মানেন্ট মিশনেই এতদিন ধরে জাতিসংঘ দূতাবাসের কাজগুলো সম্পন্ন করা হচ্ছিল। সুইজারল্যান্ড বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী কৌশলগত অংশীদার, সুতরাং সেখানে সরকার নতুন করে একটি দূতাবাস খোলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং সেসব বিষয় নিয়ে সরকার চিন্তা ভাবনা করছে বলে সরকারের পক্ষ থেকে বিষয়টি খুবই গুরুত্ব সহকারে বলা হয়েছে। সরকার চায় বাংলাদেশ যেন আরও বেশি ডেভেলপ হতে পারে এবং এই ব্যাপারটি নিয়ে বাংলাদেশ সরকার যেন আরও বেশি গুরুত্ব সহকারে কাজ করতে পারে, সেজন্য সরকার সেভাবেই কাজ করছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারটি নিয়ে সরকার ইতিমধ্যে সেভাবেই কাজ শুরু করেছে। মেস থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার, যা বলছে পুলিশ এবং পরিবার। রাজধানীর জিগাতলায় মেস থেকে উদ্ধার হওয়া এনসিপি নেত্রী জান্নাত আরা রুমি 30-এর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আজ দুপুরেই তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন হাজারীবাগ থানার উপপরিদর্শক এসআই নাজমা বেগম। একই থানার উপপরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান জানান, রুমির বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাস স্ট্যান্ডে। বাবা জাকির হোসেন রুমি ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নার্সিংয়ে পড়াশোনা শেষ করেছেন। এরপর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চাকরি করছিলেন, তবে বর্তমানে কোথায় চাকরি করতেন নাকি বেকার ছিলেন তা জানাতে পারেননি তিনি। এদিকে মৃত রুমির চাচাতো ভাই মেহেদি হাসান জানান, জিগাতলার ওই বাসায় একটি মেসে থাকতেন রুমি। তার 2টি বিয়ে হয়েছিল, 2টি সংসারই ভেঙে
গেছে দুই সংসারেই দুটি সন্তানও রয়েছে, তার বাচ্চারা তাদের বাবার কাছে রয়েছে বলে জানা গেছে এবং এই ঘটনায় ব্যাপকভাবে কাজ শুরু করেছে সরকার এবং এই ঘটনা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের অভ্যন্তরে যেন না হয় এবং আরও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করছে সরকার। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে এসব বিষয় নিয়ে আরও বিস্তর আলোচনা করা হচ্ছে এবং এই বিষয়গুলো যেন খুবই গুরুত্ব সহকারে দেখা হয়, এজন্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। জীবন নিয়ে সংখ্যায় বিএনপির সমর্থিত প্রার্থী থানায় জিডি। ঢাকা ১৫ আসনে বিএনপির সমর্থিত প্রার্থী যুবদলের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম খান নিজের জীবনে নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। আজ রাজধানীর কাপ্রুল থানায় তিনি জিডি করেছেন বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। জানা গেছে তিনি তার জীবন নিয়ে শঙ্কার মধ্যে রয়েছে। এর আগে নারায়ণগঞ্জের ৫ আসন থেকে বিএনপির মনোনীত এক সংসদ সদস্য তিনি পদত্যাগ করেছেন। তিনি জানান তিনি ব্যক্তিগত কারণে তার পারিবারিক সমস্যা অর্থাৎ তার জীবনের উপর এবং তার পরিবারের উপর অনাকাঙ্ক্ষিত সমস্যা নেমে আসবে এমন আশঙ্কা থেকে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তবে কেউ তাকে প্রেশারাইজড করে হয়তো পদত্যাগ করিয়েছেন। এমনিতে বিএনপি দলীয় কোন্দলে ব্যস্ত। বিএনপির এক নেতারা আরেক নেতাকে দেখতে পারে না। দীর্ঘ ১৮ বছর ধরে যারা একসঙ্গে আন্দোলন সংগ্রাম করে আসছিল তারা এখন বিএনপির নেতারাই নিজেদের স্বার্থ নিয়ে তারা কাজ করছে। আর এসব বিষয়গুলো নিয়ে কাজ করার ফলে এখন প্রতিনিয়ত সমস্যা বৃদ্ধি পাচ্ছে। তাই বিএনপির নেতাকর্মীরা একজন আরেকজনের জন্য এখন থ্রেট হয়ে উঠছে এবং এই বিষয়টি বিএনপির জন্য অর্থাৎ বিএনপির মধ্যে যে অন্তর্কোন্দল শুরু হয়েছে সেই বিষয়টি সামনে আসছে বারবার। বিএনপির পক্ষ থেকে সব বিষয় নিয়ে বলা হলেও প্রকৃতপক্ষে বিএনপি চায় যেন দেশে একটি সুষ্ঠু সুন্দর ধারার ইতিবাচক নির্বাচন হয়, সেই নির্বাচনটায় যেন সবাই সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে সেসব বিষয় বিএনপি নিশ্চিত করতে চেয়েছে। আগামী ২৫শে ডিসেম্বর অর্থাৎ যেদিন বড়দিন সেদিন তারেক রহমান দেশে ফিরবেন বলে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চিত করেছেন। মির্জা ফখরুলের এই কথা নিশ্চিত হওয়ার পর তারেক রহমানও মোটামুটি এই আশ্বাস দিয়েছেন যে তিনি দেশে ফেরত আসবেন এবং ইতিমধ্যেই তার দেশে ফেরার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি বেশ চর্চিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারেক রহমান কবে ফিরবেন, তিনি কবে দেশের মানুষের জন্য ভাববেন অর্থাৎ তিনি আবার কবে বাংলাদেশে ফেরত আসছেন ইত্যাদি নানা রকম কথা শোনা যাচ্ছে। তবে ব্যাপারটি এখনো আসলে বোঝা যাচ্ছে না যে তারেক রহমান কবে দেশে ফেরত আসবেন।